আসসালামু আলাইকুম। আজ ২৭ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে যা ভাবছে সরকার। ঋণ পরিশোধের চাপও বাড়ছে সরকারের উপর। হঠাৎ মিশর ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা। এবার বিস্তারিত। দেশ এখন বেনজির আহমেদ ও জেনারেল আজিজ কাণ্ড নিয়ে তোলপাড়। অনেকেই বলছেন সরকারের এরকম আস্থাভাজন ব্যক্তিরাও রক্ষা পেলেন না শাস্তি থেকে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির বিচার সেনাবাহিনী করবে। সাবেক আইজিপির ব্যাপারে তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, ক্ষমতাধর সাবেক পুলিশ প্রধানের মতো ঋণ খেলাপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঋণ খেলাপি যতই প্রভাবশালী হোক তাদের ধরা হবে। এর আগে নিজ দপ্তরে আইএমএফ এর নির্বাহী পরিচালক ডক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ বৈঠক করেন অর্থমন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন বা প্রতিচ্ছবি থাকবে। আমাদের মূল লক্ষ্য হলো অর্থনীতি অন ট্র্যাকে ফিরিয়ে আনা। একই সঙ্গে নিত্যপণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এগুলো নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রার মান এটাও যেন সীমার মধ্যে থাকে, সেটাই আমরা নজরে রাখছি। সর্বোপরি মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন বা প্রতিচ্ছবি দেখতে পাবেন আগামী বাজেটে। একই সঙ্গে সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেটার একটা রিফ্লেকশন দেখাতে চাই। তিনি বলেন, আমাদের অনেক অসুবিধা আছে, সেগুলো ওভারকাম করতে হবে। আমরা আশা করব আস্তে আস্তে এগুলো থাকবে না। মানে নির্বাচনী ইশতেহারে মানুষকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটার একটা প্রতিক্রিয়া থাকবে, কিন্তু অনেক বাধা আছে, সেটা অতিক্রম করতে হবে। এরই মধ্যে অনেক কাজ হচ্ছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রশ্ন রাখেন, দেশের অর্থনীতি দুর্যোগের মধ্যে পড়েছে, এটা কি আপনি স্বীকার করেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, দুর্যোগ বলতে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝলাম না। বিরুদ্ধে বললেই কি সে চ্যাম্পিয়ন হয়ে গেল? আসলে তারা তো বিরোধী পক্ষের লোক, কিছুই হয়নি, সব নষ্ট হয়ে গেছে। এগুলো কি সরকার বিরোধী কথা বললেই কি তিনি বিরোধী পক্ষ হয়ে যাবেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না, তা হবে না, তবে তার টোনটা দেখতে হবে। কেউ কিছু বললেই দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে না, এটাও বুঝতে হবে। তিনি আরও বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, যেমন মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আদায়। ডলারের মূল্য বৃদ্ধি আগে ছিল, এখন আর নেই। আমরা সঠিক ট্র্যাকে আছি, তবে এখন আমরা ঋণ খেলাপিদের ধরব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হবে। এ খাতের ভালো পরিবর্তন দেখতে পারবেন বলে আশা করছি। বাজেট ব্যয় সংকোচনমূলক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংকোচনমূলক তো এরই মধ্যে হয়েছে, ওটা পার হয়ে যাচ্ছি আমরা। সংকোচন থেকে আমরা ফেরত আসব। কিভাবে এক্সপানশন অর্থাৎ সম্প্রসারণ করা যায় সেটাই চেষ্টা করছি। এ বাজেট থেকেই সেটি চেষ্টা করব। আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড় করবে। আইএমএফ আমাদের খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণ খেলাপিদের ধরতে চাই। ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কিনা। এরপর তিনি বলেন, আপনারা দেখছেন পুলিশের সাবেক প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল? এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির তথ্য থাকলে তার বিচারও সেনাবাহিনী করবে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, জেনারেল আজিজের বিচার করার এখতিয়ার সেনাবাহিনীর নেই, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাইলে এ বিষয়ে উদ্যোগী হয়ে তদন্ত করতে পারে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী সন্তানদের নামে থাকা গুলশান ১-এ ৯,১৯২ বর্গফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ২,১৯,০০,০০০ টাকা, অর্থাৎ প্রতি স্কয়ার ফিটের দাম ২,৩৮২ টাকা। এই তথ্য দিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। রাজধানীতে ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, এই দামে রাজধানীর আশপাশের এলাকায়ও ফ্ল্যাট পাওয়া যাবে না। মূল্যস্ফীতির কারণে নির্মাণ ব্যয় বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি গুলশানের জমির মূল্য আকাশ ছোঁয়া। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জমির মূল্যের পর নির্মাণ ব্যয়ের সমন্বয় করে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে গুলশান বনানীতে নির্মীয়মান ফ্ল্যাটগুলোর প্রতি স্কয়ার ফিট 25 থেকে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাটের দাম আরও বেশি। তাঁরা আরও জানান,
রেজিস্ট্রি করার ক্ষেত্রে সঠিক মূল্য উপস্থাপন করলে সরকারকে বেশি কর দিতে হয়। এক্ষেত্রে অনেক গ্রাহক কর ফাঁকি দিতে কম মূল্য দেখান। পাশাপাশি কিছু কিছু গ্রাহক অবৈধ অর্থ দিয়ে ফ্ল্যাট কেনেন, তাই তারা কম মূল্যে ফ্ল্যাট রেজিস্ট্রি করেন। আদালতে উপস্থাপন করা দুর্নীতি দমন কমিশনের নথি পর্যালোচনা করে দেখা যায় 2023 সালের 5 মার্চ গুলশান সাব রেজিস্ট্রি অফিসের 4টি দলিলে ৯,১৯২.৭৮ স্কয়ার ফিট ফ্ল্যাট ক্রয় করে বেনজির আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্যে দেখানো হয়েছে ২,১৯,০০,০০০ টাকা, অর্থাৎ দলিলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ২,৩৮২.৩০ টাকা, কিন্তু বর্তমান বাজার মূল্য হিসেবে 4টি ফ্ল্যাটের দাম দাঁড়ায় 22,98,19,500 টাকা। বিশ্লেষকরা বলছেন, দৈনিক কালের কণ্ঠের প্রকাশনা প্রতিষ্ঠান বসুন্ধরার সঙ্গে সাবেক আইজিপি বেনজির আহমেদের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের কারণে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দুই পক্ষের বিরোধ যাই থাকুক, এর মধ্য দিয়ে সত্য তথ্যগুলো জানতে পারছে সাধারণ মানুষ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণের প্রতি সরকারের ঝোঁক বাড়ছে। একই সঙ্গে বিগত বছরগুলোতে নেয়া ঋণ পরিশোধের চাপও বাড়ছে। ফলে প্রতি বছর সরকার যে বিদেশি ঋণ নিচ্ছে তার বেশিরভাগই সুদ আসল সহ ঋণ পরিশোধেই ব্যয় হচ্ছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ। ঋণ পরিশোধে বাংলাদেশকে এখন তুলনামূলকভাবে বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। গতকাল রোববার চলতি অর্থবছরের প্রথম 10 মাসের বৈদেশিক ঋণ সহায়তার তথ্য প্রকাশ করে ইআরডি। এতে দেখা যায় প্রথম 10 মাসে সরকার সুদ আসল সহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে 281,17,50,000 ডলার। ইআরডির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সরকার ঋণ পরিশোধ করেছে 30,923,63,00,000 টাকা। আগের অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধ করতে হয়েছিল 19,248,59,00,000 টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 11,675,400,00,000 টাকা, যা আগের বছরের তুলনায় 60.65%। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ করতে হয়েছে 12,626,30,00,000 টাকা, যা আগের অর্থবছরের তুলনায় 124.48% বেশি। আর ডলারের হিসেবে সুদ পরিশোধ বেড়েছে 101.55%। মূলত টাকার অবমূল্যায়নের কারণে আগের বছরগুলোতে নেয়া ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হচ্ছে বেশি। ইআরডির তথ্য অনুযায়ী চলতি 2023-24 অর্থবছরে সরকার যে ঋণ পরিশোধ করেছে তার মধ্যে আসল ঋণ 18,297,33,00,000 টাকা, বাকি 12,626,30,00,000 টাকার সুদ বাবদ দিতে হয়েছে। কিন্তু গত অর্থবছরের একই সময়ে সরকারের ঋণ পরিশোধ করতে হয়েছিল 19,248,59,00,000 টাকা। এর মধ্যে আসল ছিল 13,625,48,00,000 টাকা আর সুদ পরিশোধ করতে হয়েছিল 5,623,11,00,000 টাকা। অর্থাৎ 2022-23 অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত দ্বিগুণের বেশি সুদ পরিশোধ করতে হয়েছে। এ সময় ডলারের হিসেবে ঋণ পরিশোধ করতে হয়েছে 281,17,50,000 ডলার, যা আগের বছরে ছিল 195,59,00,000 ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 85,94,00,000 ডলার। এ সময় ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হয়েছে 114,80,50,000 ডলার। আগের বছর ছিল 56,95,90,000 ডলার। অর্থাৎ ডলারের হিসেবে সুদ পরিশোধ বেড়েছে 57,84,60,000 ডলার। নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির ব্যবসা প্রতিষ্ঠান সানভিজ বাই তনির গুলশানের শোরুম বন্ধ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। সোমবার তনির রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ আদেশ দেন। আগামী 10 দিনের মধ্যে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 10 দিন পর রুলের পরবর্তী শুনানি হবে। ততদিন শোরুম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত 21 মে রিট পিটিশনটি দায়ের করেন তনির আইনজীবী সৈয়দ খালিকুজ্জামান অরুণ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিজ উল মাওয়া।
এ বিষয়ে তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুণ বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি বিধি ও আইন দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, কিন্তু তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তনির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা 30 দিনের সময়সীমার পার হওয়ার পর, সুতরাং এই অভিযোগ আমলযোগ্য নয়। রাজু নামের একজনকে অভিযোগকারী দেখিয়ে আরেকটা জরিমানা করা হয়েছে, কিন্তু রাজু নামের কেউ অভিযোগ করেনি। তারপরও তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিষয়গুলো শোনার পর উচ্চ আদালত আজ এই আদেশ দিয়েছেন। উল্লেখ্য, গত 13 মে সার্ভিস বাই তনির পুলিশ প্লাজায় অবস্থিত প্রধান শাখায় অভিযান চালিয়ে বন্ধ করে দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। পরের দিন অধিদপ্তরের দুটি অপরাধের দায়ে 50,000 ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। লুবনা ইয়াসমিন নামের একজন নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়। লুবনা ইয়াসমিন নামের ওই ক্রেতা সানভিজ থেকে একটি পোশাক কিনেছিলেন 9 ফেব্রুয়ারি। এর 53 দিন পর 3 এপ্রিল ওই নারী ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। ফলে তার অভিযোগটি আমলযোগ্য নয় বলে মনে করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুণ। অন্যদিকে রাজু নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে 2 লাখ টাকা জরিমানা করা হয়। তবে রাজু নামের আসলে কেউ অভিযোগ করেননি বলে দাবি করেছেন তনি। রাজু নামের কারো অভিযোগের জন্য তনিকে কোনো নোটিশ বা শুনানি করা হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে রোবাইয়াত ফাতিমা তনি বলেন, আমাকে যেভাবে হোক তারা 2টি শাস্তি দিয়েছে, তারপরও আমার ব্যবসা বন্ধ রেখেছে। আমাকে তারা বলেছে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাহলে তদন্তের আগেই আমাকে শাস্তি দেয়া হলো কেন? তাছাড়া আমাকে যে জরিমানা করা হয়েছে তার আদেশের কপিও আমাকে দেয়া হয়নি। শোরুম সিলগালা করার বিষয়েও কোনো নোটিশ বা আদেশের কাগজ আমাকে দেয়া হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার মোবাইল ফোনে অবশ্যই আপনি ব্যক্তিগত ঘনিষ্ঠতার বা পারিবারিক ছবি রাখবেন না। যে ছবিটি প্রকাশ পেলে আপনার সম্মানহানি হতে পারে অথবা আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, সেটা কেন আপনি মোবাইল ফোনে রাখবেন? অনেকে আদিক্ষেতা করে আমরা মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ছবি রাখি, স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার নানা দৃশ্য রেখে দেই, বিভিন্ন সময়ে অবসরে এগুলো দেখি। এটা খুবই একটা অনৈতিক কাজ বা এটা খুবই একটা বোকামিপূর্ণ কাজ। যে কোনো সময় আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে এই সব ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাবে। তখন আপনি যেমন সম্মানহানিতে পড়বেন, ঠিক একইভাবে বিপত্তিতেও পড়বেন। সুতরাং আসুন নিজের নিরাপত্তা আগে নিজেই ঠিক করে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। খবর ইরান ইন্টারন্যাশনালের। প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় দোলাত বাহার নামের একটি টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় নিজের আত্মবিশ্বাসের জানান দিয়ে আহমাদিনেজাদ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, পরিস্থিতি ভালোর জন্যই পরিবর্তিত হচ্ছে। আহমাদিনেজাদ আরও বলেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বেই। আমি আশা করি আমরা শিগগিরই সুন্দর পরিবর্তন দেখতে পাব। গত সপ্তাহে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে আগামী 28 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ার 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমাদিনেজাদের এ সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে তার সমর্থকরা। তাদের দাবি, তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ইরানের তাবরিজের পার্লামেন্ট সদস্য আহমেদ আলী রেজা বেগি বলেন, যদি নির্বাচনে আহমাদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বিজয়ী হবেন। অতীতের নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিলের বিষয়ে সতর্ক করেছেন। দেশটিতে 2017 এবং 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। আলী রেজা বেগি বলেন, আহমাদিনেজাদকে নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন করবে, কেননা তিনি প্রার্থী হওয়ার পর তা বাতিল হলে এর পরিণাম আরও ভয়াবহ হবে। 2017 সালে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। ওই সময় তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন, এমনকি প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নীরব ছিলেন।
আহমদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। এবার জানাবো ফিলিস্তিন প্রসঙ্গ। মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর। দেশটির সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে। গত 45 বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা দেখা যায়নি। এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন হলো, মিশর হঠাৎ কেন এতটা আক্রমণাত্মক হলো? এর কারণ হলো রাফা অভিযান। ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন। এজন্য মিশরীয় কর্মকর্তারা বলেছেন, রাফা অভিযান মানে 1979 সালের শান্তি চুক্তি ঝুঁকির মধ্যে ফেলা। ইতোমধ্যে মিশরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেলাবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতে জড়ানোর শঙ্কা বেশি, কারণ ইসরায়েলের রাফা অভিযানকে মিশরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে। গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য, কিন্তু কায়রো তাতে রাজি হয়নি। এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙা হয়েছিল, তখন ইসরায়েল ও আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিলেন হোসনি মোবারক। এরপর 2010 সালে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিওরা আইল্যান্ড ফিলিস্তিনিদের মাতৃভূমি হিসেবে নতুন একটি জর্ডান রাজ্য গঠনের প্রস্তাব করেছিলেন। এই প্রস্তাবে পশ্চিম তীর ও মিশরের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘদিন ধরে মিশর এটা খারিজ করে আসা সত্ত্বেও ইসরায়েল তাদের দিক থেকে ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে সেটা বড় ধরনের সংঘাতের পটভূমি তৈরি করছে। চলমান ঘটনা প্রবাহ মিশরীয় ও ইসরায়েলিদের মধ্যে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে মিশর এখন তাদের পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারে। এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে মিশরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। ফিলিস্তিনি জনগণের প্রতি ইউরোপের দেশ ইতালির অনেকের সমর্থন প্রকাশ্যে এসেছে। ইরানি সংবাদ সংস্থা ওয়াইজেসির মতে, ইতালির পার্লামেন্টের সাবেক সদস্য স্টিফানো আপুজো গাজায় গণহত্যা বন্ধ করো এই স্লোগান দিয়ে পার্লামেন্ট ভবনের ব্যালকনিতে ফিলিস্তিনি পতাকা স্থাপন করে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন ঘোষণা করেছে। এই খবর দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্রান্সে ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ইতালীয় অভিনেত্রী ইয়াসমিন ট্রিঙ্কাও ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন এবং সংহতি ঘোষণা করেছেন। তিনি তার জামার কালারে ফিলিস্তিনি পতাকার নকশা করা একটি ব্যাজ কোড পিন হিসেবে স্থাপন করে সমর্থন প্রকাশ করেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।